এইটা অভ্যুত্থানের নাকি গণ অভ্যুত্থানের নাকি বিপ্লবী নাকি সাংবিধানিক, এটা বড় বড় কঠিন রে ভাই, কঠিন। যত লোক আওয়ামী লীগ করছে সবগুলো লোক খারাপ, সবগুলো লোককে আমাকে সরাই দিতে হবে। তো সরাই আপনাদের কোথায় রাখবেন? আপনি কি এদেরকে দেশ থেকে বের করে দেবেন? আপনি কি এদেরকে বঙ্গোপসাগরে ডুবাই দেবেন? তা তো পারবেন না। শঙ্করপতি মানে ওরা যখন যেটা সুবিধা মনে করতেছে তারা সেই আইডেন্টিটি গ্রহণ করতেছে। এই সরকারের একটা সুবিধা এবং অসুবিধা কি আমি বলি আপনাকে। সুবিধাও যেটা, অসুবিধাও সেটা। যেগুলি চ্যালেঞ্জ হয়েছে সেগুলো কিন্তু সরকার বাস্তবায়ন করতে পারে নাই। প্রশাসনের সংস্কারের জন্য আপনি যে লোকগুলি নিয়ে আসছেন সেগুলি তো প্রশাসনেরই লোকজন, এবং তারা তো এই গড্ডালিকে প্রবাহে গা ভাসাচ্ছে। এখানে আমি মনে করি ডক্টর ইউনূসের একটা বড় দুর্বলতার পরিচয়, যে উনি কিন্তু এগুলি ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারেন নাই। এই বাদ দেওয়া কিন্তু কোনো সমাধান না। যাদেরকে বাদ দিচ্ছেন তারা কোথায়? তাদেরকে আপনার দেশ থেকে বের করে দিচ্ছেন। একটা সরকার যখন নতুন একটা সরকার আসবে, আগের সরকারের সবাইকে জবাই করে কিন্তু আপনি লাভ করতে পারবেন না। কিন্তু সে ধরনের কোনো মোটিভেশন এই সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এটাই আমি দেখি নাই। আগের আওয়ামী লীগ চেষ্টা করেছিল বিএনপিকে বাদ দিয়ে অগ্রসর হওয়ার জন্য, আবার এই সরকারকে দেখছি তারা আওয়ামী লীগকে একদম টোটালি বাদ দিয়ে অগ্রসর হতে চাচ্ছে। আমরা দেখেছি যে 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে এই সরকারটা নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে 5 আগস্ট বলেছিলেন এটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছিলেন। পরে ছাত্রদের কয়েকজন প্রতিনিধিও সহকারী উপদেষ্টা এবং বিশেষ সহকারী দায়িত্ব পেয়েছিলেন প্রধান উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটি অভ্যুত্থানের সরকার। সরকারের চরিত্র নিয়ে এইসব প্রশ্ন উঠছে কেন? এটি কি অভ্যুত্থানের নাকি সাংবিধানিক? এইটা অভ্যুত্থানের নাকি গণ অভ্যুত্থানের নাকি বিপ্লবী নাকি সাংবিধানিক, এটা বড় বড় কঠিন রে ভাই, কঠিন কেন? এটা আমার কাছে মনে হইতেছে একটা শঙ্কর প্রজাতির একটা সরকার। শঙ্কর প্রজাতি মানে ওরা যখন যেটা সুবিধা মনে করতেছে তারা সেই আইডেন্টিটি গ্রহণ করতেছে। যখন যেটা সুবিধা মনে করতেছে, যখন মনে করতেছে যে আমার শপথ দিতে হবে তখন সংবিধান অনুযায়ী নিচ্ছে। আবার যখন মনে করতেছে শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঝাঁটিয়ে বিদায় করতে হবে তখন বলেছে আমি সংবিধান মানি না। আবার যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রয়োজন হচ্ছে তখন আবার একটা কালো আইন ব্যবহার করতেছে। ওই আইন তো আবার আগের সরকারে বানানো, ওই আইনটা আবার বাদ দিচ্ছে না, ওটা রাখতেছে। কাজে এইগুলি সব মিলে হলো কি, ওনাদের যখন যেটা সুবিধা মনে হচ্ছে তারা সেটাকে নিয়ে আসতেছে। এই সরকারের একটা সুবিধা এবং অসুবিধা কি আমি বলি আপনাকে। সুবিধাও যেটা, অসুবিধাও সেটা। সেটা হলো এই সরকারের কোনো একটা কর্মকাণ্ডকে কেউ চ্যালেঞ্জ করতেছে না। চ্যালেঞ্জ না করাটা ওরা মনে করছে আমার জন্য সুবিধা, যা ইচ্ছা আমি তাই করতে পারছি। কিন্তু এটা আসলে আখেরে অসুবিধা। অসুবিধা মানে পরে কিন্তু একবারে সব চ্যালেঞ্জ হবে, এবং তখন তারা কীভাবে এটা হ্যান্ডেল করবে আমি বলতে পারবো না। দেখেন, চ্যালেঞ্জ হয়েছে মাত্র 2-3টা জিনিস। যেগুলি চ্যালেঞ্জ হয়েছে সেগুলো কিন্তু সরকার বাস্তবায়ন করতে পারে নাই। যেমন একটা ছিল যে রাষ্ট্রপতিকে অপসারণ করা, রাষ্ট্রপতিকে নামিয়ে দেওয়া, চ্যালেঞ্জ হয়েছে। হওয়ার পরে থেমে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, চ্যালেঞ্জ হয়েছে। এটাকেও বিএনপি বলছে না আমরা কোনো দলকে নিষিদ্ধ করতে চাই না, চুপ হয়ে গেছে। কিন্তু এরকম অনেক অনেক ক্ষেত্রে যেগুলো মানে আপনার মনে করেন বিএনপি চ্যালেঞ্জ করেছে যে না এটা আমরা চাই না, সরকার কিন্তু সেখানে আর বিরোধে জড়াতে চায় না। এবং সরকার এই যে বিরোধে জড়াতে না চাওয়াটা, এটাকে আমি বলবো খুবই পজিটিভ একটা ব্যাপার। সব কিছু নিয়ে বিরোধ করা ঠিক না, এবং তাদেরকে মানতে হবে। যদিও তারা বেশি গুরুত্ব দিচ্ছে ছাত্রদেরকে, কিন্তু তারা এটা উপলব্ধি করতে পারে যে বিএনপি এখনও দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আপনি নিশ্চয়ই শুনেছেন যে রাজশাহীতে বিশৃঙ্খলার কারণে 62 জন পুলিশকে বহিষ্কার করা হয়েছে। এর আগেও অনেকজনকে করা হয়েছে একই অভিযোগে। স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন ঢাকার সব পুলিশ পাল্টানো হয়েছে, এরপরও কেন আইন শৃঙ্খলা স্বাভাবিক হচ্ছে না? এছাড়া সরকার বদলালে আমলারাও পাল্টে যান, আগের দলবাজির কোনো শাস্তি তাদের পেতে হয় না, এমন অবস্থা কেন? এটা হলো সরকারের দুর্বলতা। আসলে দুর্বলতা মানে কি, পুলিশকে যে পুলিশটা আছে এটা তো হাসিনার পুলিশ। আসলে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। গত 15 বছরে পুলিশে যত রিক্রুটমেন্ট হয়েছে সবই শেখ হাসিনার, এবং প্রশাসনও প্রায় 10 লাখ লোক রিক্রুট হয়েছে গত 15 বছর, সব হাসিনার প্রশাসন। তো সেই প্রশাসন দিয়ে, সেই পুলিশ দিয়ে আপনি একটা বিপ্লবী সরকার অথবা গণ অভ্যুত্থানের সরকারকে চালাবেন স্মুথলি, অত সহজ না। কিন্তু সেটা মোটিভেশনের মাধ্যমে হয়তো সম্ভব হতে পারত, কিন্তু সে ধরনের কোনো মোটিভেশন এই সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এটি আমি দেখি নাই, আমি জানি না। আর একই কথা বলা যায় প্রশাসনের মধ্যে। প্রশাসনকে তো আপনি বেড়ে উঠতে দিয়েছেন, প্রশাসনকে তো আপনি থামানোর চেষ্টা করেন নাই।
প্রশাসনের সংস্কারের জন্য আপনি যে লোকগুলি নিয়ে আসছেন সেগুলি তো প্রশাসনেরই লোকজন, এবং তারা তো এই গড্ডালিকে প্রবাহে গা ভাসাচ্ছে। এখানে আমি মনে করি ডক্টর ইউনূসের একটা বড় দুর্বলতার পরিচয়, যে উনি কিন্তু এগুলি ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারেন নাই। উনার নিজের মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় হলো ওনার আন্ডারে, উনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে এই প্রশাসনগুলি ম্যানেজ করতে পারেন নাই। এবং উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আগে একজন লোক ছিলেন, তাকে সরিয়ে এমন একজন লোককে আনছেন যে তার চেয়ে বেটার, এটা এখন পর্যন্ত প্রমাণ হয় নাই। হয়তো ভালো, আমি জানি না, এখন পর্যন্ত প্রমাণ করতে পারেন না। বরঞ্চ আগের জনের মধ্যে কিছু সংস্কারের এক ধরনের সম্ভাবনা আগের জন তৈরি করতে পারছিলেন, ইনি তাও পারেন নাই। উনি খালি যেটা করতেছেন, কয়েকদিন পর পর একই জায়গা থেকে 500-600 করে লোকজনকে বাদ দিচ্ছেন, 200-250 করে লোকজনকে বাদ দিচ্ছেন। এই বাদ দেওয়া কিন্তু কোনো সমাধান না। যাদেরকে বাদ দিচ্ছেন তারা কোথায়? তাদেরকে আপনার দেশ থেকে বের করে দিচ্ছেন? কথাটা খেয়াল করেন, যে পুলিশগুলো আপনি বাদ দিচ্ছেন তাদেরকে আপনি কী করছেন? তারা তো দেশেই থাকতেছে। তো তাদেরকে নিয়ে, তাদেরকে আপনি বিচ্ছিন্ন করে দিয়ে, তাদের মধ্যে হৃদয়ে আঘাত দিয়ে তাদেরকে আপনি কী করছেন? আপনার সরকারের বিরোধী অবস্থানে ঠেলে দিচ্ছেন। এটা তো কোনো ভালো কাজ না। একটা সরকার যখন, নতুন একটা সরকার আসবে, আগের সরকারের সবাইকে জবাই করে কিন্তু আপনি লাভ করতে পারবেন না। তাদেরকে আপনাকে ম্যানেজ করে, তাদেরকে মোটিভেট করে আপনাকে এখানে আনতে হবে। আপনি যদি ধরেই নেন যে যত লোক আওয়ামী লীগ করছে সবগুলো লোক খারাপ, সবগুলো লোককে আমাকে সরাই দিতে হবে, তো সরাই আপনি কোথায় রাখবেন? আপনি কি এদেরকে দেশ থেকে বের করে দেবেন? আপনি কি এদেরকে বঙ্গোপসাগরে নিয়ে ডুবাই দেবেন? তা তো পারবেন না। তাহলে তাদেরকে নিয়ে কীভাবে থাকবেন, কীভাবে একসঙ্গে থাকবেন, তার একটা আইডিয়া, তার একটা সিস্টেম, তার একটা প্ল্যানিং আপনাকে করতে হবে। সেই প্ল্যানিং আপনি করতে না পারলে মনে করা কোনো কারণ নাই যে প্ল্যানিং করা যাবে না। কেউ না কেউ নিশ্চয়ই করতে পারবে, আমাদের সেই লোকটাকে দরকার। না হলে দেশ অগ্রসর হবে না। আগের আওয়ামী লীগ চেষ্টা করেছিল বিএনপিকে বাদ দিয়ে অগ্রসর হওয়ার জন্য, আবার এই সরকারকে দেখছি তারা আওয়ামী লীগকে একদম টোটালি বাদ দিয়ে অগ্রসর হতে চাচ্ছে। এইভাবে দেশ অগ্রসর হয় না। পৃথিবীর কোনো দেশ আপনি পাবেন না যেখানে নাকি জাতিকে বিভক্ত করে অগ্রসর হতে পারছে। আপনাকে জাতিকে একীভূত করে অগ্রসর হতে হবে। এখন সেইটা আপনি কেমন দেখেন, রাজনৈতিক বিরোধ থাকবেই, কিন্তু রাজনৈতিক বিরোধ থাকার পরেও দেশের স্বার্থের প্রশ্নে দলগুলোকে এক হতে হবে। ওই জায়গাটা আনার দায়িত্ব কার? সরকারের। কিন্তু এই সরকার তো একটা বিশেষ গোষ্ঠীর সরকার হয়ে গেছে। আপনি আওয়ামী লীগের ভোট যদি আপনি হেলাফেলা করে দেন, তাও বাংলাদেশে কমপক্ষে 20-25% লোক আছে। 20-25% কত লোক হয়? যদি 20 কোটি লোক থাকে, 20% মানে 20% মানে 4 কোটি লোক। তো 4 কোটি লোক ফালাই দেবেন, মানে 4 কোটি মানে একদম বাতিল হয়ে গেল? এত সহজ না ভাই দুনিয়াটা।